এই সুমি, শোন, কালকে আমি স্কুলে আসবো না, তাই স্যার ম্যাডামরা যা পড়াশোনা করাবে তুই কিন্তু আমাকে সব দিবি। আমার আর আজকে তোদের সঙ্গে খেলাও হবে না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কেন রে, কালকে তুই স্কুলে আসবি না কেন? আবার আজকে আমাদের সঙ্গে খেলতেও যাবি না? কি ব্যাপার, তুই কি কোথাও বেড়াতে যাচ্ছিস? কই আগে থেকে তো কিছুই বলিসনি। আসলে আজকে আমার মামা হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছে, তাই মামা আজকে বিকাল বেলাতে গাড়ি করে আমাদের মামার বাড়িতে নিয়ে যাবে। আর শোন, আমরা কিন্তু মামার বাড়িতে কিছুদিন থাকবো, তাই আমরা কয়েকদিন স্কুলে আসতে পারবো না। প্রিয়াঙ্কা এমন কথা বলতে না বলতেই একটা লাল রঙের গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়। সেই সুন্দর গাড়িটা দেখে সুমির ভীষণই ভালো লাগে। গাড়ির দরজা খুলে প্রিয়াঙ্কার মামা স্বপনবাবু বাইরে বেরিয়ে বলে, এই প্রিয়াঙ্কা, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। থাকতে না পেরে তোকে নিতেই চলে এলাম। চল, আজকে আমরা মামার বাড়ি যাব। মামাকে দেখে প্রিয়াঙ্কা লাফাতে লাফাতে গাড়িতে উঠে পড়ে, কিন্তু যা দেখে সুমি ভীষণই অবাক হয়। সুমিও সেদিন বাড়িতে পৌঁছে তার মাকে বলে, ও মা, মা চলো না, আজকে আমরা মামার বাড়িতে যাই। আমার না মামার বাড়িতে যেতে খুব ইচ্ছে করছে, সেই কবে মামার বাড়িতে গিয়েছিলাম, এখন তো মামার বাড়ির রাস্তাও মনে হয় ভুলে গেছি। তুমি তো আর আমাকে মামার বাড়িতে নিয়ে যেতেই চাও না। তুই তো জানিস তোর মামার বাড়ির অবস্থা সেরকম ভালো নয়, তাই আমি মামার বাড়িতে গিয়ে আমার দাদার উপরে বোঝা হতে চাই না। আমরা গেলে তো তোর মামা সাধ্যের উপর দিয়েই অনেক খরচাপাতি করে, যা আমার একদমই পছন্দ নয়। তাই যতদিন না তোর মামাদের অবস্থা ভালো হচ্ছে আমরা মামার বাড়িতে যাব না। ঠিক এমন সময় রূপালীর কাছে তার বৌদি অনামিকার ফোন আসে। রূপালী ফোন ধরে অনামিকার সাথে কথা বলতে শুরু করে, কিন্তু সুমি এদিকে তার কানের কাছে তখনও মামার বাড়িতে যাব বলে কান্নাকাটি করতে থাকে। অনামিকাও সুমির সব কথা শুনতে পেয়ে যায়। উফ, তুই একটু চুপ কর, আমাকে মামির সাথে একটু কথা বলতে দে। তখন থেকে এক কথা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করেই যাচ্ছিস। আমি তো বললাম ওখানে যাওয়া যাবে না এখন, যা চুপ করে গিয়ে পড়াশোনা কর, বড্ড বিরক্ত করছিস। কি হয়েছে রূপালী, তুমি সুমিকে কি বলছো? ও যখন এতবার মামার বাড়িতে আসতে চাইছে, তাহলে ওকে তুমি আমাদের বাড়িতে নিয়েই এসো। বাচ্চা মেয়ে, ওর বেড়াতে আসতে ইচ্ছে হয়েছে। তুমি আর ওকে প্রশ্রয় দিও না বৌদি, তুমি তো জানো ও কেমন বায়না করে, আর দাদা ওকে যা ভালোবাসে। সুমি যা চাই তাই কিনে দেয়, এটুকু বাচ্চাকে এত প্রশ্রয় দেওয়া মোটেই ভালো নয়। তাই আমি ওকে তোমাদের বাড়িতে নিয়ে যাব না। মামার বাড়িতে গেলেই তোমরা ওকে আদর দিয়ে একেবারে বাদর তৈরি করে দাও। বুঝলাম, আমরা গরিব বলে কি আমাদের বাড়িতে আসতে নেই? আমি কিন্তু বুঝতেই পারছি আমরা গরিব বলে তোমরা আমাদের বাড়িতে আসতে চাইছো না। তুমি সুমিকে নিয়ে এসো রূপালী, তোমাদের আপ্যায়ন করার আমরা যথাসাধ্য চেষ্টা করব। অনামিকা এমন কথা বললেই রূপালী তার মেয়েকে নিয়ে বাপের বাড়িতে যেতে বাধ্য হয়। কিন্তু সুমি তার মামার বাড়িতে যাওয়ার পর দেখে তার মামার বাড়ির অবস্থা নিজের বাড়ির থেকেও খারাপ। সুমির পরিবার মধ্যবিত্ত পরিবার ছিল, সে বহুকাল মামার বাড়িতে যায়নি। তবে সুমি এবং রূপালী সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই অনামিকা এবং তার স্বামী প্রণব তাদের খুব আপ্যায়ন করে। আচ্ছা, তোমাদের বাড়িটা এত নোংরা কেন? দেখে মনে হচ্ছে এখানে কোনো গরিব ভিখারিরা থাকে। আমাদের বাড়ির স্টোর রুমটাও কিন্তু এর থেকে অনেক ভালো। তোমাদের বাড়ি কেমন ঠান্ডা স্যাঁতস্যাঁতে, মোটেই ভালো না। একটা থাপ্পড় মেরে দেব, বুঝতে পেরেছিস? এই জন্য তোকে আমি এখানে আনতে চাইছিলাম না। বেয়াদব মেয়ে কোথাকার, এই শিক্ষা দিয়েছি আমি তোকে এতদিন। বৌদি, তুমি কিছু মনে করো না, ওকে বাড়ি নিয়ে গিয়ে আমি মজা দেখাবো। এমন কথা শুনে রূপালীর দাদা এবং বৌদি দুজনেরই খুবই খারাপ লাগে। আসলে রূপালীর দাদা প্রণব একটা ফ্যাক্টরিতে কাজ করত, সেখানে যা টাকা মাহিনা পেত তা দিয়েই মোটামুটি তাদের সংসার চলতো। কিন্তু বাড়িঘর সারানোর মতো টাকা প্রণব জমিয়ে উঠতে পারে না। প্রণব, তুমি সুমিকে একবার বাজারে নিয়ে গিয়ে ঘুরিয়ে এসো তো। ওর হয়তো আমাদের বাড়িতে এভাবে বদ্ধ অবস্থায় থাকতে ভালো লাগছে না। অবশ্য না লাগাটাই স্বাভাবিক, আমাদেরও এখানে থাকতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, তাও তো থাকতে হচ্ছে। অনামিকার কথা শুনে প্রণব সুমিকে নিয়ে সাইকেল চালিয়ে বাজারে চলে যায়। কিন্তু বাজার থেকে সুমির মামা কম দামি শাকসবজি কিনে সুমিকে নিয়ে বাড়িতে ফিরতে শুরু করে। ঠিক এমন সময় প্রিয়াঙ্কা এবং তার মামা স্বপনবাবু একটা সুপারমার্কেটের মধ্যে থেকে প্রচুর স্ট্রবেরি, ব্লুবেরি, জুকিনি, চকলেট, আইসক্রিম ইত্যাদি কিনে বাইরে বেরিয়ে আসে। সুমিকে দেখে প্রিয়াঙ্কা চিৎকার করে ওঠে, কিরে সুমি, তুই এখানে? তুই তো দেখছি আমার পেছন পেছন আমার মামার বাড়ির এরিয়াতে চলে এসেছিস। কি ব্যাপার? আমি তো আশাই করিনি তোকে এখানে দেখবো।
যাই হোক, যখন আমাদের দেখা হয়েছে আমার সাথে আমার মামার বাড়িতে চল। এভাবেই প্রিয়াঙ্কা জোর করে সুমি ও তার মামাকে নিজের মামার বাড়িতে নিয়ে যায়। প্রিয়াঙ্কার মামার বাড়িতে গিয়ে সুমি একেবারে হা হয়ে যায়। অত সুন্দর ঘরবাড়ি সুমি মনে হয় আগে কখনো দেখেনি। প্রিয়াঙ্কার বড়লোক মামার বাড়ি দেখে সুমির মনে মনে ভীষণই হিংসা হয়। প্রিয়াঙ্কা একগাদা চকলেট এবং কিছু মেকআপের জিনিসপত্র নিয়ে এসে সুমির হাতে দিয়ে বলে, এই দেখ, আমার মামা আমাকে এতগুলো প্রোডাক্ট আর চকলেট কিনে দিয়েছে। ফ্রিজে ভর্তি আইসক্রিম তো আছেই। তুই একটা কাজ কর, তুই না আমার মামার বাড়িতে থেকে যা, তাহলে আমরা দুজনে মিলে খুব মজা করতে পারবো। এমন সময় প্রিয়াঙ্কার মামি স্নিগ্ধা অনেকগুলো মিয়ে অমরের পেস্ট্রি, চিকেন স্যান্ডউইচ, বার্গার ইত্যাদি স্ন্যাক্স তাদের সামনে নিয়ে আসে। সুমি সেই খাবারগুলো দেখে খুবই খুশি হয়, কারণ সুমির মা রূপালী কিছুতেই তাকে এরকম আলতু ফালতু টাকা খরচা করে বাইরের খাবার খেতে দেয় না। তাই তখনই সুমি খাবারগুলো খেতে শুরু করে দেয়। প্রিয়াঙ্কা তোমার নামে খুব গল্প করে, তুমিও নাকি তোমার মামার বাড়িতে এসেছো। কই, তোমার মামা তোমাকে কি কিনে দিল দেখালে না তো? প্রিয়াঙ্কা তো তোমাকে সবই দেখালো। এমন কথা শুনে প্রণবের ভীষণই গায়ে লাগে। আসলে প্রণবের কাছে বাজার করার টাকা ছাড়া আর অন্য একটা টাকাও অবশিষ্ট থাকে না, তাই সে চাইলেও সুমিকে কিছু কিনে দিতে পারে না। আচ্ছা সুমি, না হয় পরে তোমার সঙ্গে এসে খেলা করবে, এখন আমরা বাড়ি যাই। সুমিকে আমি বিকেলবেলা তোমাদের বাড়িতে খেলার জন্য দিয়ে যাবো, কেমন? এই বলে প্রণব আবার সুমিকে নিয়ে বাড়িতে চলে যায়। সুমি মামার বাড়িতে ফিরে গিয়ে একেবারে রাগে ফেটে পড়ে। ছি ছি, কেমন মামার বাড়ি আমার, আমাকে দামি চকলেট কিনে দিতে পারছে না। আর দামি জিনিসপত্রের কথা তো আমি বাদই দিলাম, আমাকে তো সঙ্গে করে বাজারে নিয়ে গেলে, কই কিছু তো কিনে দিলে না। এরকম গরিব মামার বাড়ি আমার চাই না। আসলে সুমি, আমার কাছে যা টাকা ছিল আমি তো আজকে তাই দিয়েই বাজার করে ফেলেছি। ঠিক আছে, আমি একটু বাদেই কাজে বেরোবো। ফেরার সময় আমি তোর জন্য ভালো ভালো চকলেট নিয়ে আসবো। তুই আমাকে বল কি কি চকলেট খাবি? আমার জন্য প্রিয়াঙ্কার মতো এই দামি দামি 600 টাকা দামের ফেরেরো রোচার, ক্যাডবেরি সিল্ক, পিওর ডার্ক চকলেট এইসব কিনে আনতে হবে। আর হ্যাঁ, তুমি আইসক্রিমের দোকান থেকে যত আইসক্রিম পারবে সব কিনে নিয়ে আসবে। দেখলে তো আমার বান্ধবীর মামার বাড়িতে কত কিছু আছে, ও আমাকে কত জিনিস দেখালো, কিন্তু আমি তো ওকে কিছুই দেখাতে পারলাম না, কারণ আমার মামার বাড়ি তো গরিব। সুমির এমন কথা শুনে প্রণবের ভীষণ খারাপ লাগে, কারণ প্রণব তার একমাত্র ভাগ্নিকে খুবই ভালোবাসে। তাই সেদিন প্রণব বাড়িতে ফেরার সময় 3000 টাকার প্রচুর প্রচুর চকলেট এবং আইসক্রিম কিনে নিয়ে আসে। এই দেখ সুমি, তুই চকলেট আনার কথা বলেছিলি না, এই দেখ আমি তোর জন্য চকলেট এনেছি, সঙ্গে এই পুতুলটাও এনেছি। তোকে তো আমি কখনোই কিছু দিতে পারিনি, তুই এই পুতুলটা আমার স্মৃতি হিসেবে রেখে দে। এটা তো একটা ফুটপাতের দোকান থেকে নিয়ে আসা পুতুল বলে মনে হচ্ছে। এই পুতুলটা আমি আমার বান্ধবীদের সামনে দেখাতে পারবো? আমার বান্ধবীর কাছে কত সুন্দর সুন্দর দামি দামি বারবি ডল আছে তুমি জানো? সুমি, তুই জানিস না তোর মামার চয়েসটাই খারাপ। আমি বরং কালকে বাজারে গিয়ে তোর জন্য একটা সুন্দর বারবি ডল কিনে দেব। এবার খেতে চল, আমি সবার জন্য রান্না করেছি। এই শুনে সুমি খাবার খেতে বসে, কিন্তু সে যখন আলু ভাজা, পালং শাক, ডাটা চচ্চড়ি এবং মাছের ঝোলের মতো ঘরোয়া খাবার দাবার দেখতে পায়, তখন সে খুবই রেগে যায়। দূর, এরকম খাবার দাবার খেতে আমার একদমই ভালো লাগছে না। শোনো মা, আমি প্রিয়াঙ্কার মামার বাড়িতে খেলা করতে যাচ্ছি, রাতে বাড়ি ফিরবো, তবে আমাকে আবার ডাকতে যেও না। প্রিয়াঙ্কার মামার বাড়ি আমার মামার বাড়ি থেকে অনেক ভালো, তাই আমি ওখানেই থাকবো। এই বলে সুমি রাগ করে প্রিয়াঙ্কার মামার বাড়িতে খেলতে চলে যায়। কিন্তু প্রিয়াঙ্কার মামার বাড়িতে পৌঁছে সুমি দেখে প্রিয়াঙ্কার মা এবং প্রিয়াঙ্কার মামার মধ্যে ভীষণই ঝগড়াঝাটি হচ্ছে। তুই এই কাজটা কিন্তু মোটেই ঠিক করলি না। তুই আমার ভাগের টাকাগুলো আমাকে ভুল বুঝিয়ে নিয়ে নিয়েছিস। আমি যদি আগে জানতাম, আমি কখনোই কিন্তু এখানে আসতাম না। কে বলেছে তোমাকে এখানে আসতে? আমরা তো তোমাদেরকে ডাকিনি। নিজেই তো তোমার দাদাকে 40 বার ফোন করে বলো এখানে আসতে ইচ্ছা হয়। প্রত্যেক মাসে তোমরা এখানে আসলে তোমাদের পেছনে কত টাকা খরচা হয় তোমরা জানো। তাই আমি তোমার দাদাকে তোমার ভাগটা নিয়ে নিতে বলেছি, কারণ এতদিনে তোমরা আমাদের উপর যা বসে বসে খেয়ে এসেছো, তার তুলনায় ওই টাকাটা কিন্তু কিছুই না। ছি, তোমাদের মনে এই ছিল? আমি যদি আগে জানতাম তোমাদের মনটা এতটা নীচ, আমি কখনোই এখানে আসতাম না। তাছাড়া এটা একটা সময় আমার বাবার বাড়ি ছিল। এখন আমার বাবাকে ভুলিয়ে তোমরা এই বাড়িটা নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছো। আমার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকো তোমরা, আর আমার ভাগটাও লিখিয়ে নিয়েছো। এখন এভাবে আমাদেরকে কথাও শোনাচ্ছ? এসব কান্নাকাটি তুমি অন্য কারোর কাছে করো।
যাও এখন, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের আর এখানে কোনো জায়গা নেই। এই বলে প্রিয়াঙ্কার মামি তাদের সমস্ত জামাকাপড় ব্যাগপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যা দেখে সুমি প্রিয়াঙ্কার ধনী মামা এবং মামির আসল রূপ বুঝতে পারে। তাই সুমি সেখানে দাঁড়াতে চায় না। তাই সুমি তখনই আবার নিজের মামার বাড়িতে ফিরে গিয়ে দেখে, কি ব্যাপার, তুমি আজকে হেঁটে হেঁটে কাজে যাবে বলছো? তোমার সাইকেলটার কি হলো? তোমার সাইকেলটা কোথায় গেল বলো? আসলে আগের দিন আমি চকলেট আইসক্রিম আর ওই সমস্ত কিনতে গিয়ে সাইকেলটা বন্ধক রেখেছিলাম। তুমি তো জানো আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না। ওদিকে আমার ভাগ্নিটা কয়েকদিনের জন্য মামার বাড়িতে এসেছে, তাই আমি। তুমি আমার কাছে চাইতে পারতে, আমি কালকেই আমার সেলাইয়ের কাজের জন্য টাকা পেয়েছি। এই নাও, তুমি 5,000 টাকা রাখো, তোমার সাইকেলটা সারিয়ে নিয়ে এসো, আর বাকি টাকা দিয়ে সুমির জন্য একটা সুন্দর বারবি ডল কিনে আনবে। আমার মামার মামিকে এত অপমান করা সত্ত্বেও ওনারা আমাকে কত ভালোবাসে। ওদের কাছে টাকা পয়সা নেই, তবুও আমার জন্য চকলেট, পুতুল কত কিছু কিনে আনলো। আবার এখন মামি বারবি ডল কিনে দেবে বলছে। না, আমি খুব ভুল করেছি। আমি তোমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, তোমরা দয়া করে আমাকে ক্ষমা করে দাও। তোমরা প্রিয়াঙ্কার মামা মামির থেকেও অনেক ভালো। আমার ওদের মতো বাজে মামা মামি চাই না। তোমরা দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না। আরে আরে, আমরা তোমাকে কেন তাড়াবো? আমরা তোমাকে অনেক ভালোবাসি সুমি। তুমি এখন ছোট, তুমি বায়না করতেই পারো, আমরা এতে কিছু মনে করিনি। না, আমি আর কখনো তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করব না, আর উল্টোপাল্টা বায়নাও করব না। সুমিকে এভাবে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে দেখে রূপালীও খুব খুশি হয়, কারণ রূপালীর বাচ্চা মেয়ে ছোট বয়সেই ঠিক ভুলের পার্থক্য অনুধাবন করতে পারে। সেদিন থেকে সুমি আর কখনো তার মামা মামির সঙ্গে খারাপ ব্যবহার করে না। সে খুশি মনে মামার বাড়িতে যায় এবং খুবই আনন্দ করে বাড়িতে ফিরে যায়। কালু তার স্ত্রী মৌমিতার সঙ্গে নোয়াপাড়া নামক এক গ্রামে বাস করত। ওই গ্রামের বাজারে কালুর একটা পকোড়ার দোকান ছিল। কালু তার দোকানে শুধুই যে পকোড়া বিক্রি করত তা নয়, সে সকালবেলা করে তার দোকানে লুচি তরকারিও বিক্রি করত, আর বিকেল বেলা নানান রকমের পকোড়া তৈরি করে বিক্রি করত। এসো এসো এসো, গরম গরম পকোড়া আছে। আলুর পকোড়া, পেঁয়াজ পকোড়া, লঙ্কার পকোড়া, টমেটোর পকোড়া, চিকেন পকোড়া, সয়াবিন পকোড়া, সব রকমের পকোড়া পাবে। একবার খেলে বারবার আসবে। এসো এসো, পকোড়া খাও আর বর্ষার আনন্দ নাও। তার দোকানের সব খাবারই গ্রামবাসীরা সবাই খুব পছন্দ করত। প্রত্যেক দিন তার দোকানে খুব ভিড় জমত। মৌমিতা মাঝে মধ্যে কালুকে সাহায্য করতে তার দোকানে আসতো। এমনই একদিন বিকেল বেলা গ্রামের দুটো মহিলা নিজেদের মধ্যে গল্প করতে করতে কালুর পকোড়ার দোকানে যাচ্ছিল। কালুর পকোড়াগুলো সত্যি খেতে খুব ভালো হয়। ওর দোকানে এত ভিড় হয় রোজ, পা গলানোরও জায়গা থাকে না। জানোই তো, কালকে আমার যেতে একটু লেট হয়েছিল, আর গিয়ে দেখি যে সব পকোড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্যই তো বললাম তোকে যে চল আজকে আমরা সবার আগে যাব, আর সবার আগে গরম গরম পকোড়া খাবো। আমার তো ঝাল খাবার খেতে খুব ভালো লাগে, তাই জন্য কালুর দোকানের লঙ্কার পকোড়া আমার আবার সবচেয়ে প্রিয়। আমার রোজ ওর দোকানে সব রকমের পকোড়া একটা একটা করে চাই। আমার বাড়িতে আমার বর, আমার ছেলে মেয়ে সবাই কালুর পকোড়া খেতে পছন্দ করে। আমি তো রাত্রিবেলা কোনো তরকারি রান্না করি না, কালুর কাছ থেকে পকোড়া কিনে নিয়ে আসি, আর সবার ভাত ওই দিয়েই খাওয়া হয়ে যায়। এই বলটি, ওই দেখ কালুর দোকানে তো অনেক ভিড় লেগে গেছে। এ বাবা, আমরা কি আজকেও আসতে লেট করেছি? তাহলে আজকেও পকোড়া পাবো না আমরা? তোকে বললাম আরো তাড়াতাড়ি আসতে, শুনলি না তুই? এই 1 মিনিট, এরা সবাই পকোড়া কিনতে এসেছে, তাহলে সবার হাতে লাঠি আর পাথর আছে কেন? আর এত চেঁচেমেচেই বা হচ্ছে কেন? কালুর সঙ্গে সবাই এমন করছে কেন? কালু এত ভালো পকোড়া বানায়। আয় তো, এগিয়ে গিয়ে দেখি। আয় আয়। এই তোরা এখনো চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ওকে টেনে বের কর বাইরে, আর মার বেটাকে। এরকম নির্লজ্জ পকোড়াওয়ালাকে মেরে ফেলা উচিত। নির্লজ্জ কোথাকার! মার মার, ওকে মার বেটাকে। আরে মার না শালাকে, মার মার, ছাড়বি না একদম। এই কাজের কোনো ক্ষমা নেই। এই এই বেরো, বাইরে বেরো বলছি, বেরো বেরো, ওকে টেনে বের কর আগে। কয়েকজন মিলে কালুকে দোকান থেকে বাইরে বের করে আনে। সবাই মিলে লাঠি দিয়ে কালুকে খুব মারধর করতে শুরু করে, তাকে মেরে মেরে আধমরা করে দেয়। আমাকে ক্ষমা করে দাও, তোমরা ছেড়ে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। কালুর মুখে এমন কথা শুনে ভিড়ের মধ্যে থেকে কেউ একজন একটা বড় পাথর তার দিকে ছুঁড়ে দেয়। কালু কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়।
আমাকে এদের হাত থেকে বাঁচতে হবে, না হলে এরা আজকে আমাকে মেরেই ফেলবে। হে উপরওয়ালা, বাঁচাও আমাকে। আরে ধর ধর ধর, তুই কত দূর দৌড়ে যাবি, আমরাও দেখছি। এই দৌড়া ওর পেছনে। কালু তার জীবন বাঁচানোর জন্য খুব জোরে জোরে দৌড়াতে থাকে। বুলটি আর কাকলি তখনও বুঝে উঠতে পারছিল না যে সবাই কালুকে নির্লজ্জ পকোড়াওয়ালা কেন বলছে, আর কেনই বা সবাই এমন নির্মম ভাবে তাকে মারধর করছে। এই মেয়ে, এখানে কি হয়েছে বলো তো? তুই জানিস কালুকে সবাই নির্লজ্জ বলছে কেন? কেন তোমরা জানো না? সারা গ্রামের লোক জানে, আর তোমরা জানো না? কালু আসলে কি করেছিল সেটা জানার জন্য আমাদের কিছু সময় পেছনে যেতে হবে। 100, 200, 300, 400, এই 500। হ্যাঁ, আজকের ইনকাম 500 টাকা। আমার দোকানে এমনই বেচা কেনা হতে থাকলে আমি খুব তাড়াতাড়ি তোমার জন্য রূপার নুপুর তৈরি করে দেব, বুঝেছো? না, আমার লাগবে না কোনো নুপুর টুপুর, আমি এমনই ঠিক আছি। লাগবে না মানে? তুই তো আগে গহনা গহনা করে আমার মাথা খারাপ করে দিতিস, আর আজকে আবার কি হলো তোর? মেয়েদের গহনা চাই না, এ আবার আমি কি শুনছি রে? সেটা নয়, আমার গহনা চাই, কিন্তু সৎ পথে উপার্জিত অর্থ দিয়ে। তুমি যেভাবে টাকা ইনকাম করো সেই টাকা দিয়ে আমি কিছুই নেব না। সৎ পথে? বলছি যে আমি কোনসা 2 নম্বরই ব্যবসা করছি? হ্যাঁ, আমি তো সৎ পথেই পরিশ্রম করে টাকা ইনকাম করছি। দেখো, তুমি ভালো করেই জানো যে তুমি কিভাবে টাকা ইনকাম করো। তুমি যেভাবে পকোড়া বানাও, যদি কেউ জানতে পারে না, দেখবে কেমন ঝামেলা শুরু হয়। তোমাকে কেউ ছাড়বে না, তুমি দেখে নিও। এই তুই চুপ কর, বেশি ফটর ফটর করিস না। কেউ কিছু জানবে না, আমি যেভাবে পকোড়া বানাই ওইভাবেই বানাবো, ব্যাস। কালু একজন খুবই নির্লজ্জ লোক ছিল। সে পকোড়া বিক্রি করত ঠিকই, কিন্তু খুবই নোংরা একটা পদ্ধতি অনুসরণ করত। সে পকোড়া ভাজার আগে সেগুলো তার বগলের নিচে রেখে চাপ দিয়ে পকোড়ার বিভিন্ন রকমের শেপ দিত এবং তারপর কড়াইতে পকোড়া ছেড়ে দিত। গায়ের ঘামের টেস্টই আলাদা, বুঝেছিস? কই, হাত দিয়ে বানালে তো কেউ খায় না। পকোড়ায় ঘামের স্বাদ না থাকলে কেউই তো খেতে চায় না, দেখেছিস তো? এই তো পকোড়ার ডেলা তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি আমার নোংরা বগলের তলায় দিয়ে চাপ দিই। এই তো, এই হয়ে গেল। এবার এগুলো তেলে ছেড়ে দিই এক এক করে। কালু পকোড়াগুলো ভেজে নিয়ে বলে, হ্যাঁ, এই যে আমার আসল পকোড়া তৈরি হয়ে গেছে। এই মৌমিতা, আরো বেসন দিয়ে দেখি, আরো পকোড়ার ডেলা বানাতে হবে। মৌমিতা তার বরকে প্রত্যেকদিন এই নোংরা কাজ করতে দেখত, আর সে রোজই তার বরকে এইসব করার জন্য বারণ করত। কিন্তু কালু কিছুতেই তার বাজে অভ্যাস ছাড়তে রাজি ছিল না। আরে তুই কি রোজ রোজ গজগজ করিস বলতো কানের কাছে? আমি কোনোই খারাপ কাজ করছি না, বুঝেছিস? এটা তো বইতেও লেখা আছে, শরীরের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করার আলাদাই একটা মূল্য আছে। আর আমি তো ঘাম ঝরিয়ে ইনকাম করছি, আমার বগলের ঘাম। বগলের ঘাম ঝরিয়ে আমি টাকা উপার্জন করছি, বুঝলি? তুই দেখিস না লোকে এই ঘামের পকোড়াই কত পছন্দ করে, একবার খেলে বারবার ছুটে আসে। আমার এই ঘামই তো পকোড়াই আলাদা স্বাদ এনে দেয়। নে নে, তুইও খা, ধর। ছি, আমি খাবো না তোমার হাতের পকোড়া, বুঝেছো? আমি এখনো বলছি, সময় থাকতে শুধরে যাও, না হলে কিন্তু পরে খুব পস্তাতে হবে। এমন দিন আসবে যে তুমি লোকের হাতে মার খেয়েই মরবে। মৌমিতার এত বলার পরও কালু নিজের মধ্যে কোনো পরিবর্তন আনে না। আসলে কালু ফোনে টিকটক ভিডিও দেখতে খুব ভালোবাসতো। বেশিরভাগ সময় সে এক হাতে ফোন ধরে ভিডিও দেখতো, আর অন্য হাত দিয়ে পকোড়া বগলের নিচে রেখে চাপ দিয়ে তেলে ছেড়ে দিত। এটা করে কালু খুব মজা পেত। সে এইভাবেই তার কাজের মধ্যে আনন্দ খুঁজে নিয়েছিল। একদিন সকালবেলা মৌমিতা দোকানে এসে কালুর কার্যকলাপ দেখে অবাক হয়ে যায়। কালু একটা টেবিলে বসে বসে ফোন নিয়ে 2 হাত দিয়ে গেম খেলছিল, আর সে লুচি বানানোর জন্য 2 পা দিয়ে আটা মাখছিল। এ বাবা, ছি, তুমি কি গো? দিন দিন তোমার অভ্যাস আরো বিগড়ে যাচ্ছে। ছি, তুমি পা দিয়ে আটা মেখে লুচি তৈরি করে সবাইকে খাওয়াবে? ছি ছি ছি। হ্যাঁ, তাতে কি হয়েছে? লোকে তো আগে পা দিয়ে মাখা পাউরুটি খেত, তখন তো কিছু হতো না। এমনকি ফুচকাওয়ালারা নাক পরিষ্কার করে সেই হাতেই তো আলু মাখে, কই তাতেও তো কিছু হয় না। আর আমার না 2 পায়েও জাদু আছে রে, পা দিয়ে এমন আটা মাখবো না লুচি একেবারে নরম ফুলকো ফুলকো হবে। আর ফুলকো লুচি তো সবাই খেতে ভালোবাসে। তোর হাত দিয়ে মাখা আটার চেয়েও আমার পা দিয়ে মাখা আটার লুচির স্বাদ অনেক বেশি। আচ্ছা তাই? তুমি এসব করে কি লাভ পাও বলো তো? তোমার কি একটুও খারাপ লাগে না? খারাপ? কিসের খারাপ লাগবে? আমি তো ভালো লাগার জন্য এসব করি রে বাবা।
এখন দেখছিস না, 2 হাত আমার ফ্রি ফায়ার খেলতে ব্যস্ত আছে, আর আমার 2 পা আটা মাখতে ব্যস্ত। একেই তো বলে এক ঢিলে 2 পাখি মারা। শয়তানি হাসা বন্ধ করো। এখন আমি প্রেগনেন্ট। তুমি অন্তত আমাদের বাচ্চার কথা ভেবে এইসব করা বন্ধ করো। আমার বাচ্চার দোহাই তোমাকে। আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি বাবা হতে চলেছি। এবার তো আমার সংসারে নতুন একজন আসবে রে, আর সংসারের খরচও তো বেড়ে যাবে। তাই আমাকে আরো বেশি বেশি করে পকোড়া লুচি বিক্রি করতে হবে, একদম সুস্বাদু পকোড়া আর লুচি। তোমার যা ইচ্ছে করো, আমার এসব সহ্য হয় না বাবা। আমি আর দোকানেই আসবো না। এই বলে মৌমিতা সেখান থেকে চলে যায়। কালুর দোকানে বিকেল থেকে অনেক লোকজন এসে ভিড় করত। সে দুপুরবেলা থেকে পকোড়া ভাজা শুরু করে দিত। একদিন কালু তার বদ অভ্যাস অনুযায়ী পকোড়া তৈরি করছিল। সেই সময় তার দোকানে রিয়া নামে একটি মেয়ে আসে। রিয়া অনেকবার কালুকে ডাক দিলেও কোনো সাড়া শব্দ না পেয়ে সে দোকানের মধ্যে ঢুকে পড়ে। দোকানের মধ্যে ঢুকে সে কালুকে পকোড়া তৈরি করতে দেখে অবাক হয়ে যায়। এ বাবা, কালু কাকা এটা কি করছে? ছি, আমার তো দেখেই বমি পাচ্ছে। আমরা একে এত বিশ্বাস করি, আর এভাবে আমাদের বিশ্বাসের সঙ্গে ছেলে খেলা করছে। আমি ছাড়বো না একে। এর পর্দা আমাকে ফাঁস করতেই হবে। রিয়া কালুর বগলের সাহায্যে পকোড়া তৈরি করা ফোনে ভিডিও রেকর্ড করে নেয়। সে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। শুধু তাই নয়, সে একে একে তাদের গ্রামে চেনা পরিচিত যত ব্যক্তি ছিল সবার ফোনে ভিডিওটা সেন্ড করতে থাকে। এ বাবা, এ কি ভিডিও! ছি, আমি তো রোজ কালুর পকোড়া খেতাম, কালু এভাবে পকোড়া বানাই? ইস ছি! এই দেখ মদন, তাড়াতাড়ি দেখ, শয়তান কালু বেটা কি করছে দেখ। সারা গ্রামবাসী কালুর এই নোংরা কাজের কথা জেনে যায়। সব গ্রামবাসী একজোট হয়ে কালুকে মারধর করবে বলে চায়। কালু কোনো রকমে সবার কাছ থেকে মার খেয়ে পালানোর চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু সে তাদের কাছে পেরে ওঠেনি। গ্রামবাসী কালুকে ধরে একটা গাছের সঙ্গে বেঁধে দেয়। এ যা ভুল করেছে তার শাস্তি এটাই, এর মৃত্যু। এই চাবুক নিয়ে আয়, আর যত রাগ আছে মেরে মেরে মিটিয়ে নে। খবর পেয়ে কালু স্ত্রী মৌমিতা সেখানে ছুটে আসে, যে কিনা 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তোমরা ছেড়ে দাও, দয়া করে ওকে ছেড়ে দাও, ওকে ক্ষমা করে দাও। আমি মানছি ও যা করেছে ভুল করেছে, সেটা ক্ষমার যোগ্য নয়, কিন্তু আমার কথা ভেবে আর আমার গর্ভের সন্তানের কথা ভেবে ওকে ছেড়ে দাও তোমরা। ও মারা গেলে আমার বাচ্চা অনাথ হয়ে যাবে, ওর মাথার উপরে ওর বাবার হাত থাকবে না। ছেড়ে দাও ওকে, দয়া করো। মৌমিতার কান্না দেখে সকলের খুব মায়া হলেও কারোর রাগ তখনও ঠান্ডা হয়নি। এ যা করেছে সেটা কখনোই ক্ষমার যোগ্য নয়। আমরা ওকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ওকে বাজার থেকে দোকান তুলে দিতে হবে। আমরা ওকে আর এখানে দোকান লাগাতে দেবো না। এই জায়গায় ওকে ছাড়তে হবে, আর এই কারবারও ওকে ছাড়তে হবে। হ্যাঁ, তোমরা যা বলবে তাই হবে। ছেড়ে দাও এবার ওকে। গ্রামবাসী শুধুমাত্র মৌমিতার মুখের দিকে চেয়ে কালুকে ছেড়ে দেয়, কিন্তু কালু এত পরিমাণে মার খেয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। এমনকি তার একটা পাও ভেঙে গিয়েছিল। মৌমিতা, তোমার কথা যদি শুনতাম তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। আমাকে তুমি ক্ষমা করে দাও মৌমিতা, আমি সত্যিই তোমার কাছে অনেক লজ্জিত। কালু তার ভুলের শাস্তি পেয়ে গিয়েছিল। কালু সুস্থ হয়ে তার ভাঙা পা নিয়েই অন্য একটা জায়গায় পকোড়ার দোকান লাগায়। কেউ তার কাছ থেকে পকোড়া কিনতো না। এভাবেই কালু তার কৃতকার্যের ফল এখনো ভোগ করেই চলেছিল।